চলুন আগে আলোচনা করা যাক যে বিজেপি সরকার কোথায় কোথায় টাকা দিচ্ছে। তারপরে পুরো ডিটেলসে যাব যে কিভাবে ফর্ম ফিল আপ করলে আপনি টাকা পেতে পারেন। তো আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জানবো। ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেককে অনুরোধ রইল। চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে রয়েছে ১ নম্বরে লাডলি বেহেন যোজনা। এটা মধ্যপ্রদেশে দিচ্ছে। কি বলেছে? প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। বর্তমানে অনেক ক্ষেত্রে ১৫০০ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। বর্তমানে অনেক ক্ষেত্রে। তো সেটা এখনো কোনো সার্কুলার নেই। তারপরে সুভদ্র যোজনা। এটা উড়িষ্যায় দেওয়া হচ্ছে। যোগ্য মহিলাদের ৫ বছরে মোট ৫০,০০০ টাকার পরিকল্পনা। বছরে ২ কিস্তিতে টাকা দেওয়া হয়। তো সেখানেও মানে পাওয়া যাচ্ছে না। যাই হোক, সেটা বিষয়টা আলাদা ব্যাপার। তারপর রয়েছে মুখ্যমন্ত্রী মাঝি লাড়কি বেহিন যোজনা। এটা মহারাষ্ট্র রয়েছে। মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। ৩,০০০ টাকা কিন্তু একটাও দেখবেন না। আর যদি আপনি কনভার্ট করেন যে ৫০,০০০ টাকা যদি ২ কিস্তিতে বছরে দেওয়া হয়, সেটা কনভার্ট করলে আপনি পাবেন না। যাই হোক, ৪ নম্বরে দেখুন, লাডলি লক্ষ্মী যোজনা। কন্যা সন্তানের শিক্ষা ও ভবিষ্যতের জন্য আর্থিক সহায়তা। ধাপে ধাপে টাকা দেওয়া হয় এবং ২১ বছর বয়সে বড় অঙ্কের অর্থ পাওয়া যায়। ৫ নম্বর রয়েছে লাখপতি দিদি স্কিম, যেখানে কেন্দ্র সরকারের প্রকল্প। স্বনির্ভর গোষ্ঠী এসএইচজি মহিলাদের বছরে ১,০০,০০০ টাকা বা তার বেশি আয়ের লক্ষ্য নিয়ে প্রশিক্ষণ সহায়তা দেওয়া হয়। মানে এটা কোনো টাকা দেওয়া হয় না, এটা দেওয়া হয় লোন। যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলও স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হয়। তারপরে ৬ নম্বরে প্রধানমন্ত্রী যোজনা। সেটা এলপিজি গ্যাসের জন্য ভর্তুকি দেওয়া হয়। সেটা আগে দেওয়া হতো, এখন দেওয়া হচ্ছে না। ৭ নম্বরে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, যে গর্ভবতী মা মহিলা, সেটা নিয়ে আমি আলাদা সেপারেট ভিডিও বানিয়েছি। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডিটেলসে দেখে নিতে পারো। ৮ নম্বরে কন্যা সন্তানের ভবিষ্যৎ ও পড়াশোনার জন্য সঞ্চয় প্রকল্প, উচ্চ সুদের সুবিধা পাওয়া যায়। সেটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। সেটা করেছে অনেকে এবং ওয়েস্ট বেঙ্গলের চালু রয়েছে। এবার চলে আসি পশ্চিমবঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন যে ২০২৬ নির্বাচনে বিজেপি অন্নপূর্ণা যোজনা নামে মহিলাদের জন্য মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং বর্তমানে এই প্রকল্প চালুর খবর প্রকাশিত হয়েছে। তো এইটা রয়েছে হলো সমস্ত স্টেটের পুরো চার্ট। এবার আমি যাব ডাইরেক্টলি হলো কিভাবে আবেদন করতে হয়। দেখো, অনেকের মনে প্রশ্ন যে তারা মহিলা, তারা বিয়ে করে চলে গেছে কিন্তু ডকুমেন্টে কোনো জায়গায় কিন্তু তাদের প্রুফ নেই এবং ম্যারেজ সার্টিফিকেট নেই। কিন্তু তিনি ওই ফ্যামিলিতে রয়েছে, যে ফ্যামিলি মানে বাবার ফ্যামিলিতে রয়েছে, তিনি শ্বশুর বাড়ি থেকে এসে ভোট দিচ্ছে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, অনেকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করেছিলেন, দ্বিতীয় কথা, যদি বাবা মরে যায়, হেড অফ ফ্যামিলির মেম্বার কে হবে? গেল। তৃতীয় কথা, বাড়ির ছোট শিশুদের নাম কি লিখতে হবে সেখানে? এবং যদি লিখি তাহলে কিন্তু পাশে আবার লিখতে হবে ইপিক কার্ড, তারপরে আধার কার্ড নম্বর, তো সেগুলো তো নেই। এটা রয়েছে বড় বিষয়। আরেকটা বিষয়, যদি বাবা মরে যায় তাহলে প্রধান কে হবে? এগুলো সমস্ত কিছু কিন্তু আপনার মনে কোশ্চেন এসছে যে আমি যখন ফিল আপ করবো এগুলো করবো কিভাবে। তাছাড়া একটি ফর্মে আমার বাড়িতে ৩টে মহিলা রয়েছে, ২টো মহিলা রয়েছে, যেরকম আমার শাশুড়ি রয়েছে এবং আমি রয়েছি, মানে বৌমা রয়েছে। তো সেই ক্ষেত্রে কি আমাকে একটাই ফর্ম ফিল আপ করতে হবে, না ৩-৪টে ফর্ম ফিল আপ করতে হবে ৩ জনের জন্য, প্রত্যেকটা বৌমার জন্য? আমি একই ঘরে খাচ্ছি, একই ফ্যামিলিতে আমি থাকছি, একই হাঁড়ির ভাত খাচ্ছি, তাহলে কি আমাকে করতে হবে? এটাও অনেকগুলো কথা রয়েছে। তো আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জানাবো তোমাদেরকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আরও যেগুলো প্রশ্ন রয়েছে, আমি যেহেতু প্রশ্নগুলো আমি করতে পারছি না, কিন্তু ভিডিওর মাঝেই আপনি জানতে পারবেন যে কিভাবে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করে আবেদন করা যায়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো প্রথমে আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেকে দেখে না, স্কিপ করে চলে যায়। সেক্ষেত্রে যেহেতু কষ্ট করে ভিডিও বানানো, তো সেক্ষেত্রে না দেখাটা বাধ্যতামূলক। আপনাদের ইচ্ছে, আপনি দেখবেন কি দেখবেন না, কিন্তু বিষয়টা বুঝে নিন। দেখুন, ৩,০০০ টাকা পাওয়া কমঠিখানি ব্যাপার নয়, কারণ সরকার আপনার মুখ থেকে টাকা দেবে না। অনেক ক্ষেত্রে 100%-এ 30% লোকই অ্যাপ্লিকেশন করবেন না, কারণ এটা পুরো বিস্তারিতভাবে
বড় একটা 12 পেজের, সেখানে কারো দলিল নেই, সাথে কারোর আধার কার্ড নেই, ভোটার আই কার্ড নেই, সেক্ষেত্রে 30% শেষ হবে আবেদন করার সময়। আবার 30% কি হবে, এসআইআর এর নাম বাদ গেছে। তারপর আবার 10% রয়েছে যেখানে বাড়ির মানে বেশি একটা ভালো, মানে তারা আয়কর বিভাগ দিচ্ছে, জিএসটি রয়েছে, তাদের জন্য আবার 10% বাদ। 20% যে টাকাটা পাবে সেটা 3 মাস পরে পাবে, তখন আবার আপডেট করা হবে যদি পাবে কি পাবে না। তো সেটা আপনাদের বিষয়, আপনি শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা বুঝে নিন। বাড়ির প্রধানের নামটা আগে বুঝুন। বাবার নাম দেবেন, ঠিক আছে? এইবার বাবা যদি মরে যায় তাহলে কি করবেন? আপনার নাম দেবেন না, মায়ের নাম দেবেন, ঠিক আছে? এখানে মায়ের নাম দেবেন আপনার, ঠিক আছে? দেখুন, একজন পুরুষ ফিল আপ করুন, মহিলা ভরুক, কোনো তফাৎ নেই। শুধুমাত্র যে সিগনেচারটা লাস্টে যাচ্ছে, সিগনেচারটা আপনার বৌমাও করতে পারবে, আপনার মাও করতে পারবে, সমস্যা নেই। সেখানে শুধুমাত্র একটা সেকশন রয়েছে যেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি কি অন্নপূর্ণার জন্য আপনি অ্যাকসেপ্টেবল, হ্যাঁ বা না। হ্যাঁ টিক যে টিক চিহ্ন দেবেন, যারা যারা অন্নপূর্ণা ভান্ডার পেতে চান হ্যাঁ টিক চিহ্ন দেবেন, ছেলে বাদে, মহিলাদের বলছি। এবার দেখুন, বাবার নাম লিখলেন, যদি মহিলা হয়ে থাকেন, বাবা যদি মারা যায় তাহলে মায়ের নাম হেড অফ ফ্যামিলি মাই হয়, ছেলে হয় না। এবার যদি মা মরে যায় তাহলে ছেলে হয়, ঠিক আছে? এবার যেহেতু আমি বাবার নাম দিলাম, তার জন্ম তারিখ দিলাম, তারপরে তার লিঙ্গ দিলাম, ঠিক আছে? আমি এখানে দিয়ে দিলাম, আপনি তো বুঝতেই পারছেন, টিক চিহ্ন দিচ্ছি। তার আধার নাম্বার দিলাম, তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দিলাম। এবার যার আমি ডিটেলসটা দেবো, হেড অফ ফ্যামিলি, তার সমস্ত কিছু বুঝবে, এ নয় যে অন্যটা বুঝবে। পরিবারের সদস্য সংখ্যা আমি সংখ্যায় লিখেছি 5 জন রয়েছে, 0 দিয়ে শুরু হবে, বা আপনি 5 লিখতে পারেন, সমস্যা নেই। ঠিকানা আমি দিয়ে দিয়েছি, স্থায়ী ঠিকানা এটা। হেড অফ ফ্যামিলির ঠিকানাটা আমি এখানে দিয়েছি, ঠিক আছে? যোগাযোগের নাম্বারটা কিন্তু মেরে মানে নর্মাল নাম্বার দিলে হবে না, আপনার আধার কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে, মানে ওটিপি যাচ্ছে, সেই নাম্বারটা এখানে দিতে হবে। এবার পরিবারের প্রধানের এখান তো সিলেক্ট করাই আছে, এখানে আমরা কি করতে হবে না। এবার এখানে হয়েছে পুরো বিষয়টা। এবার দেখুন, আমি যেটা বলেছিলাম যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য সবাই কি ফর্ম ফিল আপ করতে হবে? না, একটা ফর্ম ফিল আপ করলেই হবে। এখানে কি বলেছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। এবার দেখুন, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন আবেদন করা হচ্ছে, ঠিক আছে? এখানে এখানে ভুলবশত হ্যাঁ বসে গেছে হেড অফ ফ্যামিলি, এখানে বসাবেন না কিছু, ঠিক আছে? হেড অফ ফ্যামিলি যেহেতু পুরুষ, বসাবেন না। যদি মা হয়ে থাকে হেড অফ ফ্যামিলি, বাবা মরে যাওয়ার পরে, তাহলেই কিন্তু একমাত্র বসাবেন হ্যাঁ, পেতে চাই, ঠিক আছে? এইবার গেল, এবার এটাও আমি ভুল বসিয়েছি, ঠিক আছে? এগুলো সব ভুল বসানো আছে, যাই হোক, এগুলো আপনি বুঝে নেবেন। প্রীতম মণ্ডল, এটা ছেলের নাম, ঠিক আছে? এবার এনার যেহেতু মা নেই, তো সেই ক্ষেত্রে এখানে আমি ছেলের নাম ডাইরেক্টলি লিখেছে বাবার পরে। প্রীতম মণ্ডল লেখানোর পরে পাশে কিছু লিখবেন না, হ্যাঁ দেবেনই না, কারণ ছেলেরা কোনো সময় অন্নপূর্ণা পাঠার ভাবে না। এবার মহিলাদের নাম লিখলেন, মানে এই এই পুরুষের ওয়াইফের নাম লিখলেন, ঠিক আছে? ওয়াইফের নাম লেখার পরে তিনি পাবে, তার জন্য হ্যাঁ লিখবেন, ঠিক আছে? মহিলা হলেই এখানে ঠিক জন্য হ্যাঁ, যদি মহিলার 25 থেকে 60 বছরের মধ্যে হয়। এবং রিলেশনশিপ কি লিখবেন? এবার যেহেতু এই যে এই হেড অফ ফ্যামিলিটা যে রয়েছে, সেটা এখানে আপনি সদস্য এক লিখে আপনার এখানে লিখে দিতে পারেন যে সদস্য আহ, কি সম্পর্ক রয়েছে সদস্যের সঙ্গে, যে হেড অফ ফ্যামিলি সেটা সান প্রীতম মণ্ডল রয়েছে, সান। এবং সদস্য সেই যদি বৌমা হয় তাহলে সেক্ষেত্রে বৌমা লিখবেন, ঠিক আছে? এমনভাবে 5টা যে সেকশন রয়েছে পূরণ করবেন, তো এ হয়ে গেল। যারা মহিলা থাকবেন 25 থেকে 60 বছর, তাদের এখানে টিকচিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে, চোখ বুঝে। কারণ এখানে কিন্তু সমস্ত ফ্যামিলির অন্নপূর্ণা যোজনার যে আবেদনটা এখান থেকে হয়ে যাচ্ছে। এবার দেখুন, এবার সকল সদস্যের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, হেড অফ ফ্যামিলি থেকে শুরু করে যাদের যাদের প্রাপ্তবয়স্ক হেড অফ মানে তাদের অ্যাকাউন্ট রয়েছে, সেই স্কুলে পড়ুক বা স্টাইপেন্ড পাক, শিশু বাদে, তারা ব্যাংক অ্যাকাউন্ট হয় না, তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসিএস কোড দিতে হবে সদস্যের। আহ, মানে এখানে যে সদস্যগুলো মানে 5-6 দেখা আছে, দেখুন এই সদস্য কিন্তু প্রথম যে সদস্যগুলো সেই নাম্বার হিসাবে বিবেচিত হবে। আশা করি বুঝতে পেরেছেন, এইগুলোটা বোঝাতে পারলাম। এবার দেখুন, এবার সম্পর্কটা বসিয়ে নিলেন। বিভাগ, এসসি হলে এসসি, এবং সেই এসসি ডিজিটাল রেশন কার্ড থাকলে হ্যাঁ বসাবেন।
যদি হ্যাঁ, তবে কার্ডের কি ক্যাটাগরিতে কার্ড রয়েছে এখানে আমি বসিয়ে দিয়েছি। পরিবারটি রেশন দোকানের মাসিক, হ্যাঁ সবাই পায়, না না নিলেও হ্যাঁ লিখে, ঠিক আছে। আপনি বাড়িতে তিনতলা থাকেন, এই তিনতলার বিষয়টা আপনি অনেকে বুঝতে পারবেন না। আপনার দুতলা বাড়ি সমস্যা নেই, তিনতলা বাড়ি সমস্যা আছে, কারণ দুটো ছাদ পড়ছে। এইবার যাদের সেপারেট বাড়ি আছে, তিনটে বাড়ি রয়েছে, তিনটে বাড়ি, কোনো দুতলা তিনতলা নয়, তারা কিন্তু এখানে পাবেন না। সেই ক্ষেত্রে তারা, তাদের যদি থাকে হ্যাঁ লিখবেন, যদি না থাকে না লিখবেন। পারিবারিক জমির মালিকানা, মালিকানাটা বিষয়টা কি, হেড অফ ফ্যামিলির মালিকানা যদি বাবা হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই মালিকানা, পরিবারের জমির মালিকানার যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার ডিটেলসটাই দেবেন, মিউটেশন দেবেন। এবার যদি বাবা মরে যায়, মা হয়ে যায় হেড অফ ফ্যামিলির, সেই ক্ষেত্রে কি করবেন, যদি মিউটেশনে বাবা মায়ের দুজনের নাম থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দিতে হবেই না, ঠিক আছে। এখানে নাই বসাবেন। এবার যদি বাবা মা কেউ না থাকে, ছেলে থাকে, সেই ক্ষেত্রে যদি ছেলের কাগজপত্র ট্রান্সফার হয়ে যায় তাহলে হ্যাঁ বসাবেন, আর যদি না হয় নাই বসাবেন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার এই মানে 1 কাঠা রয়েছে, আমার শতক রয়েছে 1.65। আপনি গুগল করে কনভার্ট করে নেবেন যে আপনার আপনার কত কাঠা রয়েছে সেটা আপনি হিসাব করবেন, গুগলে কনভার্ট করবেন, আপনার দেখিয়ে দেবে, ঠিক আছে। এখানে আমি শতক বসিয়ে দিই। এর সাথে জমির নথি মিউটেশন দিতে হবে। জমি নথি মানে সাইড প্যানেল থাকলে বা মিউটেশন থাকলে আপনি দিয়ে দেবেন, জেরক্স। তারপরে যানবাহন যদি থাকে, সেই যানবাহনের জিপের নাম্বার, গাড়ির নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোন কোম্পানির মডেল কি, সেটা আপনাকে দিতে হবে। আর যদি না থাকে কিছু দিতে হবে না, কলমের কালি নষ্ট হবে না, আর যদি থাকে বহুত কলমের কালি নষ্ট হবে। যাই হোক, স্বাস্থ্য বীমা, অনেকে বলছে স্বাস্থ্য বীমা কি আমি এখানে স্বাস্থ্য সাথী কার্ড বসাবো? না বন্ধুরা, স্বাস্থ্য সাথী কার্ড বসাবো। স্বাস্থ্য সাথী একটা হলো যোজনা, কোনো সরকারি প্রিমিয়াম নয়। অনেক ক্ষেত্রে সরকারি প্রিমিয়াম নেয়, বেসরকারি প্রিমিয়াম নেয়, টাকা মাসে মাসে টাকা দেওয়া হয় প্রতিটি সদস্য জন্য, 1000 2000 টাকা করে স্বাস্থ্য বীমা। যদি না থাকে না, আর যদি থাকটা ডিটেলসটা বুঝিয়ে দেবেন। এবার এখানে রয়েছে পেনশন পান নাকি, যদি পেনশন পান হ্যাঁ ঠিক দেবেন, কিন্তু জমা দেওয়ার কোনো মানে নেই, পাবেন না। আর যদি না না দেন তাহলে সেই ক্ষেত্রে পেতে পারেন, ঠিক আছে, আয়কর পেশাগত। যদি হ্যাঁ দেন, আপনি যেমনই হোক না কেন, বেকার ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার মানে কি হলো, যদি আপনি পেনশন পান। এই অপশনটাকে দেখে নেবেন যে আপনি পেনশন পান নাকি, যদি পান হ্যাঁ দিয়ে টিক চিহ্নে জমা দিলে আপনি টাকা পাবেন না, বেকার 12 পেজটা আপনার নষ্ট হবে। যাই হোক, 2 নম্বর, পরিবারের সদস্যের প্যান কার্ড, প্রত্যেকটা সদস্যের প্যান কার্ড বসাতে হবে শিশু বাদ দিয়ে। কর্মস্থান, হেড অফ ফ্যামিলি কি কাজ করে সেটা এখানে দিতে হবে। অনেক ক্ষেত্রে অনেকে রয়েছে সিভিক ভলেন্টিয়ার, হোম গার্ড, ঠিক আছে, তার তো পার্ট টাইমই জব। হোম গার্ড সরকারি নয়, সিভিক ভলেন্টিয়ার সরকারি নয়, অঙ্গনারীও সরকারি নয়, বেসরকারি সমস্ত কিছু, ঠিক আছে, পার্ট টাইম দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আরো অপশন রয়েছে, সমস্ত সদস্যের অপশন আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এই গেল। 4 নম্বর, শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, ঠিক আছে। শিক্ষিত বাড়ির যদি একজন অশিক্ষিত থাকে, অশিক্ষিত দেখবেন, শিক্ষিত আগে দেখবেন। শিক্ষিত মানে বুঝতে পারলেন, নিজের নাম সই করা মানে শিক্ষিত। অষ্টম শ্রেণী থেকে মাধ্যমিক পাস করেছেন, ব্যাস শিক্ষিত। এবং কোনো স্কুলে যায়নি, তারা অশিক্ষিত। এখানে পরিবারের নাম অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। এবার যদি কোনো মন্ত্রী হয়ে থাকে না দেবেন, যদি হ্যাঁ থাকে হ্যাঁ দেবেন, সেটা আলাদা ব্যাপার। মন্ত্রীরা তাদের কি নিয়ম বার করেছে, যদি হ্যাঁ দেয় তার ডিটেলস দিতে হবে, আর যদি না, না। মন্ত্রী এটা ফর্মটা ফিল আপ করবে না, সমস্যা নেই, নাই দেবেন যদি আপনি মন্ত্রী না হয়ে থাকেন। পেনশনভোগী হলে, আপনি যদি পেনশনভোগী হন তাহলেও কিন্তু এখানে আপনাকে ফর্ম ফিল আপ করার কোনো মানে হয় না, আর যদি না হন না, এখানে যখনই আপনি পেনশনভোগী হন তাহলে পেনশন স্লিপ দিতে হবে, ঠিক আছে। জিএসটি হলেও কিন্তু আপনি পারবেন না দিতে, না। যেহেতু আপনি পরিবারের মোট বার্ষিক আয় 1 লক্ষ টাকা, 10,000 টাকা করে তুলে, 9,000 টাকা করে, 1 লক্ষ টাকা আপনার মতন আপনি দিয়ে দেবেন। 1 লক্ষ টাকার নিচে দেবেন না, তাহলে মনে হয় সরকার বুঝে নেবে আপনি মিথ্যা কথা বলছেন। সিএ আবেদন যারা করেছেন, যদি আবেদন করে থাকেন, দেখুন, সিএ, এসআইআর এরা যারা আবেদন করে জমা দেবেন না, এদের কোনো টাকাই দেওয়া হবে না, মানে এরা ডিসকোয়ালিফাই, এক কথায় বলতে গেলে। আশা করি বিষয়টা বুঝে আপনারা কিন্তু এই ধারণটা করবেন। আগে
মানে ফর্ম ফিল আপ করার মানে না, একটা জেরক্স করে নিয়ে এসে দেখবেন যে এই সমস্ত নথিপত্র আছে কিনা। সিএ যদি আপনি একবার যদি আবেদন করা হয়েছে তো দেন, তাহলে এই ফর্ম ফিল আপ করা একদম বাতিল, প্রযোজ্য নয়। আমি যেহেতু সিএ এর কোনো পরিকল্পনা আসছি, ঠিক আছে, এই সমস্ত কিছু সমস্ত সদস্যের জন্য রয়েছে। এবার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে, কেসিসি ক্রেডিট কার্ড বা এই সমস্ত, এইটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। সমস্ত সদস্য যদি না থাকে নো করে দেবেন, এসআইআর যদি নাম থাকে চোখের সাথে দিয়ে দেবেন, যদি না থাকে না দেবেন। তো এইগুলো আমি কিছু কেন বলছি না, আপনি ভাবছেন যে আমি এসআইআর এ সিআইআর এ আবেদন করেছি, তো আপনি একটু ভালো মতন বুঝিয়ে দিন, আপনি বলতেই পারেন। দেখুন, বোঝানোর বিষয়টা নয়, এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দিতে পারেন যে আমার হ্যাঁ ইস্যু হয়েছে, আমি এরকম, আপনি টাকা পাবেন না যতই আপনি এই একটু ধারে সিএ বা এসআইআর ধার ধার ঘেঁষেছেন, আপনি টাকা পাবেন না, বেকার আপনাকে ইনফরমেশন দিয়ে লাভ নেই। এবার দেখুন, এবার মর্যাদা, পরিবারের সকল শিশুদের টিকাকরণ, মানে তারা যদি একটা স্কুলে পড়েছে তার নাম, শ্রেণী লিখবেন, তার বিদ্যালয়ের নাম দেখুন, সরকারি বেসরকারি আদার্স দেওয়া আছে, অন্যান্য দেওয়া আছে। দেখুন, বাচ্চাদের অনেক সময় কি হয়, ছোট ছোট বাচ্চাদের 4-5 বছর বাচ্চাদের, সেটা তো সরকারি স্কুলে পড়তে চায় না, সরকারি যা নিয়ম লাঞ্ছনা, যাই হোক, তারা কিন্তু সরকারি স্কুল পড়তে চায় না, সেই বস্তা নিয়ে যাওয়া, বাড়ির কাছের যে স্কুলগুলো রয়েছে সেখানে যাওয়া, যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এবার অনেক হোম স্কুলে পড়ে, যে ছোটোখাটো স্কুলে, যেরকম চিলড্রেন্স স্কুল, সরকারি না বেসরকারি একটা সংস্থা তৈরি করে, আশা করি তার নামটা লিখে দেবেন, বেকার সরকারি স্কুল লিখে দেবেন না। নাকি বলছে যে সরকারি যদি বেসরকারি স্কুলে পড়ে পাবেন না, আর বাচ্চারা তো হোম স্কুলে পড়বেই, সরকারি কেন পাবে? সরকারি স্কুলে যদি বাচ্চারা যায়, কোনো অ্যাক্টিভিটিস থাকে না ওদের কাছে, ওরা কোনো অ্যাক্টিভিটিস পায় না, সেখানে শুধু খাবার দাবার মিল খাওয়ায়, আর বেশ বসিয়ে রাখে, আর শেখায় এই সমস্ত কিছু। তো সেটা যদি চেঞ্জ করা যায় তো ভালো। যাই হোক, শিশুদের টিকাকরণ যদি শুরু হয় বা সম্পূর্ণ হয়েছে, যেই পর্যন্ত টিকাকরণ আপডেট হয়েছে, অঙ্গনারীর কাছে যাবেন বা আশাকর্মী, যে শিশু আপনার মানে ভার নিয়েছে টিকা খাওয়ার, সেই মহিলার কাছে যাবেন, অঙ্গনারী বা আশাকর্মীর কাছে, একটা স্লিপ দিয়ে দেবে, সেটা এখানে জেরক্স দিতে হবে। আর বেশি যদি শিশু থাকে, সেই শিশুদের নাম লিখবেন। এইবার পরিবারের সকল সদস্য কোন প্রকল্পে টাকা পান, যদি পান সেই প্রকল্পের নাম, আর যদি ডিবিটির মাধ্যমে, ওয়েস্ট বেঙ্গল এখনো ডিবিটি চালু হয়নি, শুধুমাত্র যুব সাথী থেকে ডিবিটি চালু হয়েছিল, তারাই টাকা পেয়েছে। বিজেপি জেতার পরে আর কাউকে কোনো টাকা দেওয়া হয়নি, ঠিক আছে। এগুলো সব নই দেবেন, হ্যাঁ দেওয়ার কোনো মানে নেই। যদি যুব সাথী পেয়ে থাকেন 1 বছর বা 2 বছর, মানে 2 মাস, সরি 2 মাস, 1 বছর বলছি কেন, 2 মাস, তাহলে একমাত্র দিয়ে দেবেন যে যুব সাথী আমি এই টাইমের মধ্যে পেয়েছি, ঠিক আছে। এবার মহিলারা কিন্তু যখন 1500 টাকা দেওয়া হতো, সেটা ডিবিটির মাধ্যমে না, সেটা কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্টেই ঢুকতো। তো আশা করি বিষয়টা আমি তোমাদেরকে বুঝতে পেরেছি। বাড়ি যে সমস্ত সদস্য আছে তাদের নাম লিখেই কিন্তু একমাত্র প্রকল্পগুলা ও লিখবেন, ঠিক আছে। হুম, এই রয়েছে বিষয়। এবার দেখুন, এইখানে আর কি, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, এটা ফাঁকাই রাখবেন। এটা যখন জমা দিতে যাবেন তখন আপনাকে বলবেন এখানে কি লিখতে হবে, আমিও জানি না। ঘোষণা, এটা আপনাকে সম্মতি দেবেন যে আমি, হ্যাঁ আমি এটা পুরোটা লিখছি, এটা বড় করে পদ্ধতি দিয়ে দিয়েছে, হ্যাঁ আমি এটা লিখছি, তার স্বাক্ষর দিতে হবেন। এবার এখানে সরকারি ব্যবহারের জন্য নেবেন, এটা আপনি কিচ্ছু করবেন না, তারপর আপনার স্বাক্ষর মাক্ষর দিয়ে জমা দিয়ে দেবেন। এবার বিষয়টা হলো, বলেছে যে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে যারা আবেদন করে জমা দেবেন তাদের টাকা ঢুকবে, এবং বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে এই ফর্মগুলি করবে এবং তারা ফিল আপ করে যাবে। দেখুন, 100%-এ 10%ও কোনো জায়গায় যায়নি ফর্ম, এবং কাউকে দেয়নি, কোথায় জমা দিতে হবে তারাও জানে না। যদি তারা প্রধান এমএলএর কাছে জিজ্ঞাসা করে, তারা বলছে রেখে দিন, পরে জমা নেবে, কবে জমা নেবে কে জানে। আর যদি অনলাইনে হয়, অনলাইনে যদি আবেদন প্রক্রিয়া, তাহলে একমাত্র অ্যাকসেপ্টেবল, কারণ অফলাইনে জমা দেওয়ার পরে যুবসাথী যোজনার মতন সমস্ত সিস্টেম চালু হবে, মানে যারা অফলাইনে জমা দেবেন তারা পাবেন না, যারা অনলাইনে জমা দেবেন তারা পাবেন, কারণ ডেটা ডাইরেক্টলি সাবমিট হচ্ছে অনলাইনে। অনলাইনের জন্য একটু সময় দিয়ে থাকুন, হতে পারে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
আর টাকার কথা, এই মাসে মনে হয় টাকা ঢুকবে না, 3 মাস টাইম দিয়েছে, কার কারেকশন হবে সেটা আলাদা ব্যাপার। তো আপনাদের পুরো বিষয়টা বুঝিয়েছি। যদি কোনো আরো ভুল থাকে আমি আরো বুঝাবো, কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং ভিডিওটি কিন্তু দেখো। ধন্যবাদ।